হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। দেখো, আমাদের প্রত্যেকের এলাকাতেই একটা না একটা পুরনো পার্ক থাকে, তাই না? যেখানে গাছপালা এতটাই ঘন যে দিনের বেলাতেও সন্ধে নেমে আসে। বেঞ্চিগুলোর রং উঠে গেছে, স্লাইডারটা মরিচা ধরে লাল হয়ে গেছে, আর দোলনাটা নিজে থেকেই দুলতে থাকে বাতাসে। অবশ্যই বাতাসে, কারণ বাতাস না থাকলে তো ভূতেরই দায়িত্ব, তাই না? আমাদের গল্পের শুরুও তেমনই একটা পার্ক নিয়ে। তবে এই পার্কটা অন্যরকম। এই পার্কটা ছিল অভিশপ্ত। আর হ্যাঁ, সেটা আমাদের প্রোট্যাগনিস্ট জানত না, কারণ জানলে তো আর গল্প হয় না। রাজীব চৌধুরী, বয়স আন্দাজ ৩২, পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। চাকরির চাপ, শহরের কোলাহল আর স্মার্টফোনের নীল আলয়ে কাটানো স্টারলেস মানে নিদ্রাহীন রাতগুলো তাকে একেবারে ক্লান্ত করে ফেলেছিল। তাই নতুন ফ্ল্যাট খুঁজতে গিয়ে যখন সে দেখল ব্যালকনি থেকে এক ঝলক সবুজ গাছপালা দেখা যায়, তক্ষুনি পছন্দ হয়ে গিয়েছিল। এজেন্ট মহাশয় হাসি মুখে বললেন, ওটা ওল্ড পার্ক স্যার, খুব শান্ত জায়গা, সকালে একটু হাঁটাহাঁটি করবেন। শান্ত জায়গা সত্যি। সন্ধে হতে না হতেই পার্কের আশেপাশের রাস্তাগুলো ফাঁকা হয়ে যায়, দোকানপাট তাড়াতাড়ি বন্ধ করে দেয়, লোকজন সেই পথ এড়িয়ে চলে। রাজীব ভাবল, গ্রামের লোক, সন্ধে হলেই ঘরে ঢোকে, শহরে তো রাত 12টা পর্যন্ত হৈহুল্লোড় চলে। ২-৩ দিন কাটল। রাজীবের কাজের চাপ কমেছে, কিন্তু ঘুম তখনও ভালো হচ্ছে না। এক রাতে প্রায় ২:৩০ নাগাদ হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। কারণ কি? শব্দ। খুব মিহি একটা শব্দ। কারো পায়ের শব্দ নয়, বরং একটা টান টান শব্দ। যেমন দড়ি টানলে হয় রিডিরি করে, অথবা দোলনা দুললে চেনের যে শব্দ হয়, ঠিক তেমন। রাজীব ঘড়ি দেখল, রাত ২:৩০। ব্যালকনি থেকে ভেসে আসছে শব্দটা। তিনি বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে ব্যালকনিতে গেলেন। সামনেই ওল্ড পার্ক, পুরো চাঁদ উঠেছে। চাঁদের আলোয় গাছগুলোর মধ্যে দিয়ে রূপোর মতো আলো ছড়িয়ে পড়েছে, আর ঠিক মাঝখানে সেই পুরনো কাঠের দোলনাটা নিজে থেকেই দুলছে, সামনে পিছন সামনে পিছন, ঠিক যেন কেউ বসে দুলছে, কিন্তু সেখানে কেউ নেই। রাজীব ভাবল, হাওয়া লাগছে তাই দুলছে, চিন্তার কিছু নেই। কিন্তু শব্দটা যে শুধু দোলনার ছিল না, সেটা ছিল আরও গভীর। বাতাসে ভেসে আসছিল খুব ধীর, খুব স্তিমিত একটা হাসির শব্দ। ছোট মেয়ের হাসি, কিন্তু সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল একরকম বিড়ম্বনা। রাজীবের গায়ে কাঁটা দিয়ে উঠল। তিনি দ্রুত পর্দা টেনে দিয়ে ঘুমানোর চেষ্টা করলেন, কিন্তু না, চোখের পাতায় তখনও ভাসছে সেই নিজে থেকেই দুলতে থাকা দোলনা। পরের দিন সকালে রাজীব পাশের ফ্ল্যাটের এক বয়স্ক প্রতিবেশীর সাথে দেখা করলেন। জিজ্ঞেস করলেন, কাকা, ওই পার্কটা সবসময় ফাঁকা থাকে কেন? লোকজন যায় না নাকি? কাকার মুখ শুকিয়ে গেল, চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল। তিনি ফিসফিস করে বললেন, ওই পার্কে যেও না বাবা, ওই পার্ক ভালো না। রাজীব হেসে ফেললেন, কেন, ভূত আছে নাকি? কাকা কোনো কথা না বলে বাড়ির ভিতর চলে গেলেন। রাজীবের মনে হলো এরা সবাই খুব অন্ধবিশ্বাসী, ভূতপ্রেত বলে কিছু হয় না, বিজ্ঞানের যুগে এসব বাজে কথা। সে ঠিক করল, সেদিন রাতে যদি আবার ঘুম না আসে, তাহলে পার্কটাতে একটু হাঁটাহাঁটি করে আসবে, দেখি সত্যিই কিছু আছে কিনা। রাত 12টা। রাজীব ঘড়ির দিকে তাকিয়ে আছে। বাড়ির সব আলো নিভিয়ে সে জানলার পর্দা সরিয়ে পার্কের দিকে তাকালো। দোলনা তখনও স্থির। চাঁদ মেঘের আড়ালে, বাতাসে স্যাঁতস্যাঁতে ভাব। হঠাৎ একটা বিচ্ছিরি গন্ধ ভেসে এলো, পচা ফুল আর পোড়া কাঠের গন্ধ। রাজীবের বমি পাচ্ছিল, তবু সে বেরিয়ে পড়ল। ফ্ল্যাট থেকে নেমে পার্কের ফটক পর্যন্ত যেতে তার ৫ মিনিট লেগেছিল। ফটকটা পুরনো, মরিচা ধরা। ফটকে হাত দিতেই ক্যাচ ক্যাচ শব্দ হলো। রাজীব একটু থমকে দাঁড়াল। শহরে কোনো শব্দ নেই, নেই কোনো পাখির ডাক, শুধু চারিদিকে অন্ধকার আর নীরবতা। রাজীব সাহস করে এগিয়ে গেল। সে সোজা চলে গেল সেই দোলনার কাছে। দোলনাটা তখনও স্থির। রাজীব দোলনায় হাত রাখল। কাঠ ভিজে, আঠালো, কি যেন লাগছে। আলো ফেলে দেখার চেষ্টা করল। দেখে তার বুকের ভিতরটা যেন ধাক্কা মেরে উঠল। দোলনার হাতলের কাছে দাগ, লালচে দাগ। দেখে মনে হচ্ছিল কারো হাতের আঙুলের ছাপ, আর সেটা শুকায়নি, এখনো ভেজা। রাজীবের পা দুটো যেন মাটিতে আটকে গেল। এই সময় হঠাৎ করে দোলনাটা নিজে থেকেই দুলতে শুরু করল, আস্তে আস্তে, সামনে পিছন। রাজীব চমকে হাত সরিয়ে নিল, কিন্তু দোলনা থামছে না, বরং তার গতি বাড়ছে।
তখনই সে শুনতে পেল সেই হাসি, হি 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 হি। ছোট মেয়ের হাসি। এইবার শব্দটা কাছে থেকে আসছে, পেছন থেকে। রাজীব ঘাড় ঘুরিয়ে তাকালো। পার্কের ভিতর একটা বড় গাছের নিচে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। তার পরনে সাদা ফ্রক, ফ্রকে ময়লা দাগ, মেয়েটির চুল এলোমেলো। সে দোলনার দিকে তাকিয়ে হাসছে, কিন্তু তার চোখের মনি নেই, শুধু সাদা সাদা অংশ। রাজীব চিৎকার করে উঠতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। মেয়েটি আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। প্রতি পা ফেলার সাথে সাথে ঘাস পুড়ে ছাই হয়ে যাচ্ছে। রাজীবের চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। সে বুঝতে পারছিল এটা কোনো স্বপ্ন নয়, এটা সত্যি। ভয়ের চোটে তার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। মেয়েটি যত এগিয়ে আসছিল, সেই পচা ফুলের গন্ধ তত তীব্র হচ্ছে। মেয়েটি রাজীবের থেকে মাত্র কয়েক কদম দূরে এসে দাঁড়ালো। রাজীব তখন কাঁপা কাঁপা গলায় বলল, কে কে তুমি, কি চাও? মেয়েটি উত্তর দিল না, শুধু তার সাদা চোখ দুটো স্থির করে রাজীবের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে একটা হাসি লেগে আছে। সেই হাসি দেখে বরং বেশি ভয় লাগছিল। স্বাভাবিক কোনো মানুষের হাসি এটা নয়, ঠিক যেমন করে মৃত মানুষ হাসে, শান্ত, নিস্তব্ধ, প্রাণহীন। হঠাৎ মেয়েটি হাত বাড়ালো। তার আঙুলগুলো বাঁকানো, নখগুলো লম্বা ও কালো। রাজীব পিছিয়ে যেতে লাগল। পা পিছিয়ে যেতে যেতে সে টের পেল তার পিছনেই সেই দোলনা। তখন দোলনাটা দুলছে না, স্থির হয়ে আছে। রাজীবের পিঠ দোলনার ঠান্ডা লোহার ছোঁয়া পেল। আর ঠিক তখনই মেয়েটি বলল, দোলনা দোলাবে? কণ্ঠটা ছিল অস্বাভাবিক মিষ্টি, কিন্তু সেই মিষ্টির ভিতরে একটা কাঁপন আছে। রাজীব সাহস করে বলল, না না, আমি চলে যাচ্ছি। মেয়েটির হাসিটা আর একটু বড় হয়ে গেল। থাকো না, দোলনা দোলাবে, একটু দোলাবে। রাজীব বুঝতে পারছিল এখান থেকে পালাতে না পারলে আজ রাতে তার সাথে খুব খারাপ কিছু হতে পারে। সে হঠাৎ করেই দৌড় দিল ফটকের দিকে। পেছন থেকে মেয়েটির হাসি ভেসে আসছে, কিন্তু সেই হাসিতে এবার যেন রাগ মিশে আছে। রাজীব দৌড়াচ্ছে, কিন্তু ফটক যেন কাছে আসছে না। মনে হচ্ছে সেখান থেকে কেউ ফটককে আরও দূরে সরিয়ে দিচ্ছে। রাজীব হাঁপিয়ে উঠল। হঠাৎ তার পায়ে কিছু জড়ালো। সে তাকিয়ে দেখে মাটি থেকে উঠে আসছে হাতের মতো দেখতে কিছু জিনিস, কালো কালো লতা। সেগুলো তার পা জড়িয়ে ধরছে। রাজীব পড়ে গেল। মাটিতে লুটিয়ে পড়ে সে দেখল সারা পার্ক জুড়ে অন্ধকার নেমে এসেছে। চাঁদ নেই, তারা নেই, শুধু চারপাশে ঝোপঝাড় আর গাছের ফাঁকে ফাঁকে অনেকগুলো সাদা ছায়া, ছোট ছোট মেয়ের ছায়া। প্রত্যেকের পরনে নোংরা সাদা ফ্রক, প্রত্যেকের চোখ ফাঁকা। তারা সবাই দাঁড়িয়ে আছে চুপচাপ। তারপর একসাথে সবাই বলতে লাগলো, দোলনা দোলাবে, দোলনা দোলাবে। রাজীব চোখ বুজে ফেলল। তার মাথায় শুধুই একটাই চিন্তা, শেষ, আজ শেষ। কিন্তু কিছুক্ষণ পর যখন সে চোখ খুলল, দেখল সে তার ফ্ল্যাটের বিছানায় শুয়ে। ঘড়িতে সকাল 8টা। সূর্যের আলো ঘরে এসে পড়েছে। রাজীব ভাবল, নিশ্চয়ই স্বপ্ন দেখেছে, ভীষণ একটা দুঃস্বপ্ন। সে একটু হাসল। ছেলে মানুষই, ভূতপ্রেত বলে কিছু নেই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করতে গেল। কিন্তু তার হঠাৎ মনে পড়ল, গত রাতে সে ব্যালকনিতে গিয়েছিল, দোলনা দেখেছিল, তারপর পার্কে গিয়েছিল। আর মেয়েটি? ধীরে ধীরে সব মনে পড়তে লাগলো। সে ঠান্ডা হয়ে গেল। তাড়াতাড়ি ব্যালকনিতে গিয়ে পার্কের দিকে তাকালো। দোলনা স্থির, গাছপালা শান্ত, সব স্বাভাবিক। কিন্তু রাজীবের শরীর স্বাভাবিক ছিল না। তার গলার কাছে ব্যথা করছিল। সে বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। তার গলায় কি দেখল? 5টি আঙুলের দাগ, নীলচে কালচে দাগ, যেন কেউ তাকে শ্বাসরোধ করার চেষ্টা করেছে। রাজীবের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। দাগগুলো যে কারো আঙুলের ছাপ ছিল না, ওগুলো ছিল একটা ছোট হাতের আঙুলের ছাপ, শিশুর হাতের। সে পাগলের মতো সারাদিন কাটালো, কাজে মন দিতে পারল না। সন্ধ্যা নামতেই তার আতঙ্ক বাড়তে লাগলো। ঠিক করল সে আজ কাকার কাছে গিয়ে পুরো ঘটনা জানবে। বিকেল 5টায় সে কাকামণির দরজায় গিয়ে দরজা টোকা দিল। দরজা খুললেন কাকার স্ত্রী। রাজীব জিজ্ঞেস করলেন, কাকিমা, কাকা আছেন? কাকিমা মুখ ভারী করে বললেন, উনি তো আর নেই বাবা, 3 বছর আগে মারা গেছেন হার্ট অ্যাটাকে। রাজীবের মাথায় বাজ পড়ল। কি, 3 বছর আগে? কিন্তু আমি তো পরশু সকালে ওনার সাথে দেখা করেছি। উনি আমাকে পার্কে না যেতে বলেছিলেন। কাকিমা অবাক হয়ে বললেন, সে কি বাবা,
তুমি নিশ্চয়ই ভুল দেখেছ। ওই ফ্ল্যাটে আমি একা থাকি, আমার স্বামী নেই বহুদিন। তুমি কাকে দেখেছ? রাজীব কিছু বলতে পারল না, স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তাহলে সকালে যে বৃদ্ধের সাথে কথা বলেছিল সে কে ছিল? কে তাকে সতর্ক করেছিল? সে কি ভূত ছিল, নাকি এটাও ছোট্ট মেয়েটির কোনো খেলা? রাজীব সেদিন আর ফ্ল্যাটে ফিরতে চাইল না। রাত 10টায় সে একটা বন্ধুর বাড়িতে চলে গেল, বলল রাত থাকবে। কিন্তু রাত 11:30টায় বন্ধু হঠাৎ তাকে জিজ্ঞেস করল, তুই পার্ক থেকে কিছু এনেছিলি নাকি? রাজীব চমকে উঠল। কেন? মানে? বন্ধু বলল, তোর গায়ে থেকে একটা গন্ধ আছে, পচা ফুলের গন্ধ। আর তোর শার্টের কলারে এই দেখ মাটি লেগে আছে, কালো মাটি। রাজীব শার্টের কলার দেখল, সেখানে সত্যিই কালো মাটি লেগেছিল। কিন্তু সে তো গোসল করেছে, কাপড় বদলেছে, তাহলে এই মাটি এলো কোথা থেকে? সে শার্টটা খুলে ছুঁড়ে ফেলে দিল। রাতে দুজনে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। রাত 1:30। রাজীব আবার সেই আওয়াজ শুনতে পেল, রিরিরি রিরিরি, দোলনার শব্দ। এবার খুব কাছে। সে চোখ খুলে দেখল সে ঘরে নেই, সে আবার সেই পার্কে, দোলনার সামনে দাঁড়িয়ে। এবার দোলনায় কেই বসে আছে, সেই ছোট্ট মেয়েটি। সে দুলছে আর গুনগুন করে গান গাইছে। গানটা খুব করুণ। হঠাৎ মেয়েটি দোলনা থেকে নেমে রাজীবের কাছে এলো। এবার তার হাতে একটা পুরনো পুতুল। পুতুলটার একটা চোখ নেই। মেয়েটি বলল, আমার সাথে খেলবে? রাজীব কেঁপে উঠল। না না, প্লিজ। মেয়েটি তার সাদা চোখ মেলে বলল, কেন? আমার সাথে কেউ খেলে না, সবাই ভয় পায়। তুমিও ভয় পাচ্ছ? তারপর সে একটু নিচু হয়ে ফিসফিস করে বলল, জানো আমাকে কে মেরেছে? রাজীবের চোখ কপালে উঠল। মেয়েটি আবার বলল, ওই দোলনায় দুলছিলাম, খুব জোরে দুলছিলাম, তারপর পড়ে গেলাম, মাথায় ব্যথা পেলাম, তারপর ঘুমিয়ে পড়েছিলাম, আর উঠলাম না। কত বছর হলো আমি জানি না, কিন্তু ওই দিন থেকে আমি এখানেই। রাজীবের চোখ দিয়ে পানি চলে এলো। সে বুঝতে পারল মেয়েটি কোনো ভয়ঙ্কর ভূত নয়, শুধু একটা হারিয়ে যাওয়া আত্মা, যে খেলার সাথী খুঁজে বেড়ায়। কিন্তু তারপরেও কেন এই অন্ধকার, কেন এই ভয়? মেয়েটি আবার বলল, আমার মা বাবা কাঁদত, অনেক কাঁদত, তারপর একদিন তারা চলে গেল আমাকে রেখে। আমি এখন একা। রাজীব ধীরে ধীরে কাছে গেল, সাহস করে বলল, আমি তোমার বন্ধু হতে পারি? মেয়েটি তার ফাঁকা চোখে রাজীবের দিকে তাকালো। তার চোখে যেন একটু আলো ফুটল, কিন্তু সেটা মাত্র 1 সেকেন্ড। তারপর মেয়েটির মুখ বিকৃত হয়ে গেল। সে চিৎকার করে উঠল, মিথ্যাবাদী, সবাই মিথ্যাবাদী, বন্ধু হয় না কেউ, তুমিও যাবে, সবার মতো চলে যাবে। মেয়েটির চিৎকারে গোটা পার্ক প্রকম্পিত হয়ে উঠল। গাছপালা নড়তে শুরু করল, বাতাসে ঝড় উঠল। রাজীবের চোখে অন্ধকার নেমে এলো। সে চিৎকার করে উঠল। পরদিন সকালে বন্ধু তাকে নাড়া দিয়ে তুলল, বলল, কিরে, এত চিৎকার করছিলি কেন? দুঃস্বপ্ন দেখছিলি? রাজীব দেখল সকাল হয়ে গেছে। সে বন্ধুর বাড়ির সোফায় শুয়ে আছে, শরীর ঘেমে একাকার। কিন্তু তার হাতে কি? একটা পুতুল, পুরনো, একটা চোখ নেই। রাজীবের তো রক্ত হিম হয়ে গেল। বন্ধুও পুতুল দেখে থ হয়ে গেল। রাজীব বাড়ি ফিরল। এখন আর তার সামনে উপায় নেই। সে ঠিক করল রাতে আবার পার্কে যাবে, মেয়েটির সাথে কথা বলবে, তাকে বোঝাবে সে তাকে ছেড়ে যাবে না। রাত নামল। রাজীব প্রস্তুত হল। তার হাতে সেই পুতুল। পুতুলটা গত রাত থেকে তার কাছেই আছে। সে জানত এটাই সেই মেয়েটির সবচেয়ে প্রিয় জিনিস। যদি কোনোভাবে তাকে শান্ত করা যায়, তাহলে এই পুতুল দিয়েই। সে আবার সেই মরিচা ধরা ফটকের সামনে। এবার ফটক নিজে থেকেই খুলে গেল। রাজীব সাহস করে ভিতরে ঢুকল। পার্কের পরিবেশ আগের মতোই অন্ধকার, কিন্তু এবার সে ভয় পাচ্ছে না। তার মনে হচ্ছে এই মেয়েটির প্রতি তার একরকম মায়া জন্মে গেছে। দোলনার কাছে গিয়ে দেখে মেয়েটি সেখানে বসে আছে, নড়ছে না। রাজীব পুতুলটা এগিয়ে দিয়ে বলল, এই নাও তোমার পুতুল। মেয়েটি ধীরে ধীরে পুতুলটা নিল। তার ফাঁকা চোখ দিয়ে কি যেন বেরোচ্ছে। চোখের পানি? ভূতের কি চোখের পানি হয়? রাজীব বলল, আমি যাব না, আমি তোমার বন্ধু হব। মেয়েটি অনেকক্ষণ চুপ করে রইল। তারপর তার কণ্ঠস্বর এলো, কিন্তু এবার সেই বিকৃত কণ্ঠ নয়, বরং খুব মায়াবী, করুণ কণ্ঠ। কিন্তু আমার কারণে তোমরা সবাই ভয় পাও, তোমাদের কষ্ট হয়। রাজীব বলল, আমি ভয় পাই না, তুমি যেমন তেমনই ভালো। তুমি এখানে এসেছিলে কিভাবে? তোমার মুক্তির কি কোনো উপায় নেই?
মেয়েটি মাথা নিচু করে বলল, আমার মা বাবা চলে যাওয়ার সময় বলেছিল আবার আসবে। আমি তাদের জন্য অপেক্ষা করছি, তাই যেতে পারছি না। ওরা যে আসবে না সেটা আমি জানি, কিন্তু তবুও অপেক্ষা করি। রাজীব বুঝতে পারল এই মেয়েটি নিজের ইচ্ছায় এখানে আটকে আছে, প্রতিদিনের অপেক্ষায়। সে বলল, তারা কি খুব দূরে গেছে? মেয়েটি বলল, হ্যাঁ, ওরা এখন শহরে থাকে, কিন্তু আমার কথা ভুলে গেছে। আমার কোনো অস্তিত্ব নেই ওদের কাছে। জানি না কেন পূর্ণিমার রাতে ওরা মাঝে মাঝে আসে, আমি দেখতে পাই ওদের। ওরা আমার দোলনার পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু থামে না, কখনো থামে না। রাজীবের চোখ আবার ভিজে গেল। সে বুঝতে পারছিল এটা কোনো গল্প নয়, এটা বাস্তব। একটা মেয়ে হারিয়ে গেছে, তার পরিবার এগিয়ে গেছে, কিন্তু সে আটকে আছে এই পুরনো দোলনায়। এই সময় হঠাৎ আকাশ থেকে চাঁদের আলো এসে পড়ল, পূর্ণিমার চাঁদ। মেয়েটি চমকে উঠে দাঁড়ালো, বলল, ওরা আসছে, আজ পূর্ণিমা, ওরা আসবে। তুমি লুকাও, প্লিজ লুকাও, দেখো না ওদের। রাজীব লুকানোর জায়গা খুঁজতে লাগল। একটা পুরনো বটগাছের আড়ালে দাঁড়ালো। কিছুক্ষণ পরই দেখল পার্কের ফটক দিয়ে এক দম্পতি ঢুকল, একজন পুরুষ, এক মহিলা। ওদের বয়স এখন 50-এর কাছাকাছি। ওরা দোলনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। মহিলাটি একটু থমকে দাঁড়ালেন, দোলনার দিকে তাকালেন। পুরুষটি তাকে টেনে নিয়ে যেতে লাগলেন। মহিলাটি কিছু বললেন, পুরুষটি মাথা নেড়ে সায় দিলেন। তারপর ওরা চলে গেল। মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়েছিল, ওদের চলে যাওয়া পর্যন্ত। তারপর মেয়েটি মাটিতে বসে পড়ল, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। রাজীব আর লুকিয়ে থাকতে পারল না। সে বেরিয়ে এসে মেয়েটির কাছে গেল, বলল, আমি দেখলাম, ওরা তোকে দেখতে পায়নি, কিন্তু তুই কি ওদের চিনতে পেরেছিলি? মেয়েটি মাথা নেড়ে বলল, হ্যাঁ, ওরা আমার মা বাবা। প্রতি বছর পূর্ণিমায় আসে, আমার মৃত্যুর দিনে। ওরা আসে, কিন্তু আমাকে দেখে না, নাকি দেখতে চায় না। রাজীব বুঝতে পারল ব্যাপারটা অনেক জটিল। এই মেয়েটির শান্তি দরকার, মুক্তি দরকার, কিন্তু কিভাবে? হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। সে বলল, আমি যদি তোমার মা বাবার সাথে কথা বলে তোমার দেখা করিয়ে দিই, তাহলে কি তুমি শান্তি পাবে, মুক্তি পাবে? মেয়েটি ফাঁকা চোখে রাজীবের দিকে তাকালো, বলল, পারবে? রাজীব বলল, চেষ্টা করব। এরপর রাজীব মেয়েটির বাবা মার অ্যাড্রেস বের করে তাদের সাথে যোগাযোগ করে। প্রথমে তারা রাজীবের কোনো কথা বিশ্বাস করে না, কিন্তু রাজীবের জোড়াজুড়িতে মেয়েটির মায়ের মন গলে। তারা পূর্ণিমার রাতে পার্কে গিয়ে হাজির হয়। পূর্ণিমার রাতে রাজীব মেয়েটির হাত ধরে বাবা মায়ের সামনে দাঁড় করিয়ে দিল। বাবা মা প্রথমে কিছু দেখতে না পেলেও পরে মেয়েটির অস্ফুট ডাক শুনতে পেল। মা কাঁদতে কাঁদতে বলল, মা, তুই এতদিন কোথায় ছিলি? মেয়েকে ছুতে না পেলেও তাদের ভালোবাসার উষ্ণতা অনুভব করল। বাবা প্রথমবারের মতো মেয়ের দিকে তাকিয়ে হাসলেন, চোখ দিয়ে জল গড়ালো। মেয়েটি বুঝল ওরা তাকে দেখতে চায়নি না, দেখতে পেত না। এই প্রথম মৃত্যুর পর সে তার মা বাবার চোখে নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। বুকের ভেতরের সমস্ত কষ্ট যেন গলে গিয়ে হিমেল শিশির হয়ে ঝরে পড়ল। রাজীব লক্ষ্য করল মেয়েটির শরীর থেকে মৃদু আলো ছড়িয়ে পড়ছে। মেয়েটি ধীরে ধীরে মা বাবার দিকে হাত বাড়িয়ে ইশারা করল, আমি এখন শান্তিতে যাচ্ছি। শেষবারের মতো সবার দিকে তাকিয়ে মেয়েটি বাতাসে মিশে গেল। পূর্ণিমার আকাশে একটি তারা যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। রাজীব ফিরে গেল। এখন আর রাতে দোলনার শব্দ হয় না। পার্কটা এখন সত্যিই শান্ত। লোকজন সন্ধ্যায় ঘুরতে আসে, বাচ্চারা খেলে। কিন্তু রাজীব জানে, প্রতি পূর্ণিমার রাতে যদি কেউ খুব মনোযোগ দিয়ে শোনে, তবে হয়তো শুনতে পাবে দূর থেকে ভেসে আসছে একটি মিষ্টি কণ্ঠের বান। আর দোলনাটা তখন একটু দুলে ওঠে, নিজের থেকেই। তবে এবার সেটা ভয়ের জন্য নয়, বরং কৃতজ্ঞতার নিদর্শন হিসাবে। আর রাজীব প্রতি পূর্ণিমায় একটা মোম জ্বালায় তার অদেখা বন্ধুটির জন্য।